শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং চিত্রনায়ক জিয়াউল রোশানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী ৭। সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি গ্যালারির চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান ১১ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী ২০১৭। প্রদর্শনীতে শিল্পীদের মোট ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। স্নাতক শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল ইকরা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে জরুরি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে প্রচুর অর্থের প্রয়োজন। এত টাকা চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়, বিধায় তারা দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ আল ইকরাকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আবদুল্লাহ আল ইকরা, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৯৬২০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মাইজদি কোর্ট শাখা, নোয়াখালী। মোবাইল ফোন নম্বর 018-24550-040। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে শিশুতোষ নাটক ভূতের বাড়ি। ভিতরে যেতে দেওয়া না ঠিক হয় নাই, আমি তখনই বলেছিলাম। থাক, তোমার আর এত কথা বলতে হবে না, তোমার জন্যই তো এত সব ঝামেলা। রাত ৮টা ২০ দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আরো কিছুক্ষণ থাকেন, আমাদের শুটিং দেখেন। আসলে তোমার ভাবি তো মানে চলে যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ, খোদা হাফেজ। কাকুলি, তুমি কি তোমার ড্রাইভার নিয়ে যাবে না আমার ড্রাইভারকে দেবো? আচ্ছা, আমার ড্রাইভারকে দেবো, চলো। রাত ১২টা ১০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আসছি আলাপচারিতায়। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে রোশান অভিনীত চলচ্চিত্র ধেত্তেরিকি। প্রিয় দর্শক, চলচ্চিত্রটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রনায়ক রোশান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, আমি অনেক ভালো আছি। আজকে আপনাকে পেতে অনেক বেশি ভালো লাগছে। আর মাত্র ২ দিন পরে মুক্তি পাবে চলচ্চিত্র ধেত্তেরিকি। কেমন লাগছে ঠিক এই মুহূর্তে? হ্যাঁ, আসলে আমি খুব এক্সাইটেড, কারণ এটা হচ্ছে আমার সেকেন্ড ফিল্ম। আর প্রথম ছবিতেও খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু একজন নতুন আর্টিস্ট। আর আসলে দর্শকের রেসপন্সটার জন্য আসলে অপেক্ষা আছি যে ছবিটা আসবে।
দর্শকের রেসপন্সটা কি হবে সেটা দেখবো, মানুষের রিয়াকশনগুলো দেখবো, এবং পজিটিভ নেগেটিভ সব কিছু মিলে আই এম ভেরি এক্সাইটেড। নার্ভাস লাগছে কি একটু? না, নার্ভাস আসলে ফিল করার কিছু নেই, কারণ প্রত্যাশা তো আসলে সবসময় পজিটিভই থাকে। অনেক সময় অনেক ক্ষেত্রে যদি একটা আর্টিস্টের জন্য নেগেটিভ কিছু আছে চলে আসে, তাহলে সবকিছু আসলে পজিটিভ নেগেটিভ সবসময় অলওয়েজই থাকে। সো আমি আশা করছি যে ভালো কিছু হবে, সেটারই প্রত্যাশায় আছি। আচ্ছা, চলচ্চিত্রটির নাম ধেত্তিরি কি, কেন? আসলে ধেত্তিরি কি নামটা শুনলেই তো আসলে মনে হয় যে ইটস এ কমেডি ফিল্ম। নামটা বেসিক্যালি সিলেক্ট করার আগে অনেক ভেবেছে ডিরেক্টর প্লাস স্ক্রিপ্ট রাইটার। তো ওদের কাছে আসলে মনে হয়েছে যে স্টোরিটা যেই রকম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটার একটা বিশেষত্ব তো অবশ্যই আছে, সেটা আমি এখন বলবো না। আর অডিয়েন্সে আসলে জাস্টিফাই করবে যে মুভিটা দেখার পরে আসলে তাদের কাছে মনে হবে যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এক্সাক্ট নেম, ধেত্তিরিকি আসলে এটা হওয়া উচিত। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ধেত্তিরিকির যে শব্দটা ফ্রিকোয়েন্টলি উচ্চারিত হয়েছে এবং এটা একটা রিজনও আছে, সেই রিজনটা আসলে মুভি দেখলেই অডিয়েন্স দেখতে পাবে। আচ্ছা, এটা তো একটা কমেডি ফিল্ম, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, কিন্তু কি নিয়ে আসলে গল্পটা কি নিয়ে আবর্তিত হয়? কমেডির আসলে কখনোই যেটা ফুল ধাঁচের কমেডি ফিল্ম সেটার কোনো মিনিং থাকে না। আচ্ছা, শুধুই কমেডি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কমেডি করে যাবে। হ্যাঁ, তো এটাও আসলে ওইরকমই, কমেডিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। কমেডির জন্য বেশ ভালো ভালো কিছু বাংলাদেশ এবং ইন্ডিয়ার অ্যাক্টররা কাজ করেছে। শুভ ভাইয়া ছিল, আমরা দু নায়ক কাজ করেছি, দু নায়িকা ছিলাম। শুভ ভাইয়া বরাবরের মধ্যে খুব ভালো অ্যাক্টিং করে, মানে ইজ এ ভেরি গুড কমেডি অ্যাক্টর, কমেডিটাকে ফুটিয়ে তুলতে পারে। তাছাড়া ইন্ডিয়ার অ্যাক্টর 3-4 জন ছিলেন, রোজদার দত্ত স্যার ছিলেন, বিশ্বনাথ দা ছিলেন, সুপ্রিয় দত্ত ছিলেন। তারা কমেডিটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে ফাইনালি মনে হয়েছে আসলে একটা কমপ্লিট কমেডি প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আসলে রোমান্সটা এটা তো আসলে থাকতেই হয়। আচ্ছা, এখানে তো আরফিন শুভর বিপরীতে কাজ করেছেন নুসরাত ফারিয়া, তা আপনার বিপরীতে এখানে কি আছে? আমার বিপরীতে ফারিন ছিল, নতুন নায়িকা ফারিন, জাজ তাকে নতুন লঞ্চ করেছে। শি ওয়াজ দ্য নিউ আর্টিস্ট টু মি। মানে আপনি তো নিজেও নবাগত, এটা আপনার দ্বিতীয় চলচ্চিত্র, কিন্তু ফারিনের এটা প্রথম চলচ্চিত্র। সেক্ষেত্রে আসলে কাজ করার সময় কি ধরনের অভিজ্ঞতা হয়েছে বা কেমিস্ট্রিটা কেমন ছিল? কেমিস্ট্রি, হ্যাঁ, আমার ফার্স্ট মুভিতে ছিল পরিমণি, ওটাতে যেমন ভালো কেমিস্ট্রি ছিল, এটা তো খুব ভালো ছিল। ফারিন নতুন, বাট কাজের ক্ষেত্রে তাকে একদম খুব একটা নতুন মনে হয়নি, কারণ তার শি ওয়াজ নট প্রপারলি গ্রোমড, বাট তার যতটুকু তার পার্সোনাল সেন্স থেকে সে যতটুকু করেছে, আই থিঙ্ক ভালো করেছে। এই চলচ্চিত্রের সাথে, ধেত্তিরিকি চলচ্চিত্রের সাথে আপনার ইনভলভ হওয়ার গল্পটা একটু শুনতে চাইবো। ধেত্তিরিকি আজিজ স্যার যখন ডিসিশন নিলেন, আমাদের প্রডিউসার আজিজ স্যার, যে এই ফিল্মটা কাকে দিয়ে করানো উচিত। আর এখানে কমেডি তো আছে, আমি শুভ ভাই দুজন মিলেই আসলে বেসিক্যালি উই আর দ্য বেস্ট ফ্রেন্ড ইন দিস মুভি। কমেডি উনি ডিসিশন নেওয়ার আগে ভেবেছেন আসলে কাকে দিয়ে করানো যায়। শুভ ভাই তো অবভিয়াসলি, মানে ইজ এ ভেরি গুড অ্যাক্টর, তাকে তো নিচ্ছেনই। তো এটার পাশে আসলে কাকে নেওয়া যাবে, কারণ আমার প্রথম মুভি ছিল রক্ত, সেখানে আমি ছিলাম একজন রোমান্টিক লাভার বয় প্লাস হচ্ছে অ্যাকশন বয়। তো এখানে তো আসলে টোটালটাই ডিফারেন্ট, কারণ এখানে 6টা ক্যারেক্টার নিয়ে আমাকে খেলতে হয়, যেগুলো নিতান্ত একটু ডিফিকাল্ট। আর আমাদের ডিরেক্টর খুব ভয়ে ছিলেন, বাট ওনার ট্রাস্ট ছিলেন যে আসলে রোশানি এটা পারবে, কারণ শুভ ভাইয়ের থেকে আমার ক্যারেক্টারটা একটু কঠিন ছিল, কারণ এখানে ক্যারেক্টার নিয়ে খেলতে হয় বেশি। তো ফাইনালি যেটা ওরা আমার উপর আস্থা রেখেছে, যে না আসলে যেটা ও প্রথমে পারেনি, চ্যালেঞ্জিং ছিল এটা আপনার জন্য? চ্যালেঞ্জিং ছিল, কারণ রক্তের সময় আমি প্রিপেয়ার ছিলাম না, প্রিপেয়ার না থেকে যেহেতু ওইটা করতে পেরেছি। সো আই থিঙ্ক নতুন একটা কিছু ওকে দিয়ে করালে সে পারবে বলে ওদের বিশ্বাস, আমার উপর বিশ্বাস রেখেছে। দ্যাটস আমি এটাকে প্রুভ করে দেখেছি যে না, এক্স্যাক্টলি আমি সেটা পেরেছি। আচ্ছা, তো এরকম একটি চরিত্রের আগে, যেহেতু আপনি বলছিলেন যে 6টা চরিত্রে কাজ করতে হয়েছে, তার আগে আপনার প্রিপারেশনটা কেমন ছিল? আমার প্রিপারেশনটা এটাই ছিল যে ওই ক্যারেক্টারগুলোর ছবি দেখতে হয়েছে। এখানে আমি ক্যারেক্টারগুলোর নাম তোমাকে বলি। সেখানে বাংলাদেশ থেকে সাকিব ভাই ছিল, সাকিব ভাইয়ের একটা মুভি হিরো দ্য সুপারস্টার, সেটাকে আমি পিক করেছি। আচ্ছা, তারপর মুনাবা এমবিবিএস ছিল, দেন ওয়ান্টেডের সালমান খান, দেন চুলবুল পান্ডে ছিল, দেন দাবাং ছবির চুলবুল পান্ডে, শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া,
এই জিনিসগুলো বেসিক্যালি আমাকে প্লে করতে হয়েছে, এবং এগুলো দেখার জন্য আমাকে বারবার ওদের মুভি দেখতে হয়েছে, ওরা বেসিক্যালি কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে। তো কথাবার্তা থেকে শুরু করে এক্স্যাক্টলি মানে ওইগুলো ডায়লগ কপি না, আমার স্টাইল, চলন ভলন সবকিছু এখানে আমি কপি করেছি। মানে দেখিয়েছি যে অ্যাকচুয়ালি আই এম দ্য বিগ ফ্যান অফ হিম, আই এম দ্য বিগ ফ্যান অফ দিস গাই। অনেকটা মিমিক্রি করতে হয়েছে তাদের। এরকম লিজেন্ডদের এই কপি করার বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, বাট আমাদের ডিরেক্টর একটু ভয় ছিলেন যে আসলে সেটা প্রপারলি করতে পারবে কেন, কারণ কপি করা হচ্ছে সবচাইতে বেশি ডিফিকাল্ট ওয়ার্ক। এখন আমি ন্যাচারালি অ্যাক্টিং করতে খুব পছন্দ করি, মানে আমি যেমন ঠিক সেইভাবে আমাকে নিজেকে এক্সপোজ করতে আমি খুব পছন্দ করি, বা সেটা ইজি আমার জন্য। কিন্তু যখন একটা ডায়লগ কপি করতে যাব, যে এইভাবে আমাকে কথা বলতে হবে, যেটা আমি স্বাভাবিকভাবে কথা বলি না, তো সেটা একটু ডিফিকাল্ট, বাট আমি প্র্যাকটিস করে খুব দ্রুত সেটাকে আয়ত্ত করতে পেরেছি, এবং সেটাকে মনে হয় প্রপারলি আমি ডেলিভার দিতে পেরেছি। আচ্ছা, বাহ, চমৎকারী। একজন শিল্পী যদি এরকম মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে আমার মনে হয় দর্শকরা অনেক বেশি এনজয় করবে। সবকিছু দর্শকের জন্যই। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় ছিল ছবির? লোকেশন আমাদের পুরোটা ম্যাক্সিমাম হয়েছে গাজীপুরে, গাজীপুর, ঢাকা, এই দুটো লোকেশন ছিল। ছবির গানগুলো অনেক চমৎকার কিন্তু, এবং এখানে যিনি কোরিওগ্রাফির কাজটা করেছেন তিনি হচ্ছে বলিউড থেকে এসেছেন। তো তার সাথে কাজ করে কেমন লেগেছে? হ্যাঁ, তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, বিকজ হি ওয়াজ ভেরি কমফোর্টেবল, এবং যখন মানে হি ওয়াজ লাইক এ ফ্রেন্ড, একটা মানে হি ওয়াজ নট লাইক এ টিচার, হি ওয়াজ লাইক এ ফ্রেন্ড, এবং অলওয়েজ মানে খুব আর্টিস্টদেরকে খুব রেসপেক্ট করতে জানেন, এত সুন্দরভাবে মিশে যান, এবং খুব ইন্সপিরেশন দেন যে স্যার ক্যান ইউ ডু ইট ওয়ান মোর, আই থিঙ্ক ইউ আর লুকিং গুড, এক্সপ্রেশন ইজ অলসো গুড, সো ইট ক্যান বি মোর বেটার। মানে উনি সেই অপশনটা রেখে দেন, শর্টটা যখন দেখায় না তখন সবকিছু ইজি হয়ে যায়, যখন উনি প্রপারলি চোখে আঙ্গুল দিয়ে দেখেছেন এটা এমন হয়েছে, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু মোর বেটার, তখন সেই জিনিসটা আসলে এটা একটা কোরিওগ্রাফার অনেক বড় একটা গুণ, এবং আর্টিস্টের জন্য অনেক বড় একটা সুযোগ যে সে নিজেকে ইমপ্রোভাইজ করতে পারে, পজিটিভ একটা ফোর্স হিসেবে কাজ করে কিন্তু বিষয়টা। তো এই চলচ্চিত্রের জন্য অনেক অনেক শুভকামনা তো থাকছে। এবার আমি একটু আসতে চাই প্রথম চলচ্চিত্র রক্ত নিয়ে। যেহেতু আগে থেকে কখনো কোনো পরিকল্পনাই ছিল না এরকম মিডিয়াতে কাজ করা, বিশেষ করে নায়ক হওয়া, হঠাৎ করে কিভাবে হয়ে গেল বিষয়টা? অ্যাকচুয়ালি কি বলবো, রক্ত ছবিটা তো আমার প্রথম মুভি ছিল, তবে এর আগে কিছু মুভিতে আসার বা সম্ভাবনা আমার ছিল, বা করার কথা ছিল কয়েকজন ডিরেক্টরের সঙ্গে, কিন্তু ফাইনালি যখন জাজে সিলেকশনটা হয়ে যায় তখন সেগুলো করার সুযোগ হয়নি। তো রক্তের মাধ্যমে আমার শুরুটা হয়। আর রক্ত ছবিতে তো আজিজ স্যার আমাকে সিলেক্ট করেছেন, শ্রদ্ধেয় দ্য প্রডিউসার অফ জাজ মাল্টিমিডিয়া। তো তিনি যখন আমাকে প্রথমবার দেখেন, ফার্স্টলি মানে আমার ছবি দেখেছেন, ছবি দেখে আমাকে অফিসে ডাকেন। যখন অফিসে যাই তখন 2-3জন ডিরেক্টর ছিল, ইনক্লুডিং রাজু স্যার, আমার ইন্টারভিউ নেয়। বেসিক্যালি পুরো সিলেকশনের ব্যাপারটা ছিল 10 মিনিটস। আচ্ছা, 10 মিনিটের কথা, 2 মিনিটের ডিসকাশন অ্যাবাউট দ্য এগ্রিমেন্ট, আর 1 মিনিটের অফার। মানে সবকিছু 13 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল যে ইউ আর গোয়িং টু ডু দ্য রক্ত ফিল্ম, তুমি প্রিপারেশন নাও, 2 মাস পরে আমাদের শুটিং শুরু হবে, ইন দি মিন টাইম ইউ হ্যাভ টু গো টু ক্যালকাটা এবং ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন দেয়ার। তো এইভাবে আসলে পুরো সিলেকশনটা হয়েছে, মানে হুটহাট করে। আমি নিজেও জানতাম না যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ জাজ মাল্টিমিডিয়া ইজ দ্য প্লেস ওয়ার ইচ অ্যান্ড এভরি গাইজ, ইচ অ্যান্ড এভরি গার্লস ওয়ান্ট টু গেট সিলেক্টেড, তাদের সঙ্গে কাজ করতে চায়। তো সেটা আসলে আমার জন্য ইট ওয়াজ লাইক এ ড্রিম, যেখানে কখনো ভাবি না আসলে নায়ক হওয়াটা অনেক ছেলেদের কাছে স্বপ্নের মতো যে আমি একটা ফিল্ম স্টার হব। তো সেখানে এত বড় একটা প্ল্যাটফর্ম সাডেনলি পেয়ে যাওয়াটা, এবং খুব অল্প সময়ের মধ্যে এবং দুটো চলচ্চিত্রই কিন্তু আপনার যৌথ প্রযোজনার ছবি। তো সেই জন্য অ্যাকচুয়ালি ইট ওয়াজ আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি লাকি যে এত সাডেনলি এত দ্রুত খুব বড় একটা জায়গায় চান্স পেয়ে যাওয়া। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং। তো এই মুহূর্তে আর কোনো চলচ্চিত্রের কাজ হাতে আছে কিনা? হ্যাঁ, 2 তারিখে তো পয়লা বৈশাখে রিলিজ হচ্ছে 2 দিন পর। আর পুরামন 2, যেটা জাজের পুরামন ছিল একটা খুব সুপারহিট একটা মুভি, এবং খুবই ওয়ান্ডারফুল একটা স্টোরি। তো সেটার সিকুয়াল হচ্ছে পুরামন 2। তো সেখানে মানে নামটা আগে ঘোষিত ছিল না, কিছুদিন আগে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। আই এম ভেরি হ্যাপি, কারণ ইট শুড বি আ চ্যালেঞ্জ বেসিক্যালি। মানে পুরামন 2 স্টোরি যেটা শুনলে চোখ দিয়ে পানি আসতে, যে কোনো একটা সাধারণ মানুষের চোখ দিয়ে পানি আসতে বাধ্য। তো আমার মনে হয় যে ওইটা আমাকে নতুনভাবে জন্ম দিবে। পুরামন 2 এর জন্য আমি খুব হার্ড অ্যান্ড সোল প্রিপারেশন নিচ্ছি, কারণ পুরোটা হচ্ছে গ্রামের।
তো গ্রামের ল্যাঙ্গুয়েজে কখনো কথা কমফোর্টেবল আমি কথা বললে বা আমি অনেক যে গ্রামে জন্ম নিয়েছি বা সেই গ্রামের স্টাইলও কথা বলা যাবে না, সম্পূর্ণ একটা নতুন স্টাইল আমাকে ফলো করতে হবে। তো সেটার জন্য আমি ট্রেন আপ হচ্ছি আর কি। অবসর সময় কি চলচ্চিত্র দেখা হয়? হ্যাঁ, অবভিয়াসলি। যেহেতু এখন আমি আগে খুব একটা ফিল্ম দেখতাম না, হ্যাঁ, পাঁচ মিশালি হিন্দি বাংলা ইংলিশ সবকিছুই দেখতাম। তো এখন তো দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ না দেখলে শিখতে পারবো না। সো আমি ট্রাই করি যখনই ফ্রি থাকে তখন ছবি দেখার। আচ্ছা, তো নায়ক একটা বিশেষণ যুক্ত হয়ে গেছে নামের সাথে। কোন কোন নায়কদের চলচ্চিত্র বেশি দেখেন বা পছন্দের লিস্টে কারা আছেন? বাংলাদেশে পছন্দের লিস্টে সাকিব ভাই আছেন। সাকিব ভাই ইজ এ ভেরি গুড ট্যালেন্টেড অ্যাক্টর। শুভ ভাইয়ের অ্যাক্টিং খুব ভালো। কিছু কিছু আসলে প্যাটার্ন আছে যে এই প্যাটার্নে এই নায়কটার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে বা এই প্যাটার্নে এই নায়কটার অ্যাক্টিং ভালো লাগে। দে আর ভেরি গুড অ্যাক্টর। মান্না ভাইয়ের অ্যাক্টিং ইজ ভেরি ইমোশনাল অ্যাক্টিং। আই লাভ হিজ অ্যাক্টিং। তারপর রাজাক স্যার আছেন, ফারুক ভাই আছেন। ওদের অ্যাক্টিং আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি ট্রাই করি যে এই জিনিসগুলো ওনার অ্যাক্টিংটা আমি দেখি, কারণ উনি খুব ভালো ফুটিয়ে তুলতে পারেন। দেশের বাইরে যদি বলি, বেঙ্গলি অ্যাক্টরদের মধ্যে আমি বিগ ফ্যান অফ উত্তম কুমার। আমি যখনই সুযোগ পাই উত্তম কুমার, সুচিত্রা সেনের, অ্যাকচুয়ালি শি ইজ দ্য ড্রিম গার্ল টু মি। এখনো যদি বেঁচে থাকতাম আমি তার পিছু পিছু ঘুরতাম। তো সুচিত্রা সেন উত্তম কুমারের সপ্তপদী মুভিটা আমার কাছে এখন এভার নতুন একটা মুভি মনে হয়। যখনই সুযোগ পাই আমি সেই ছবিটা দেখি। আর হচ্ছে আমি সালমান খানের অনেক বড় একজন ফ্যান, শাহরুখ খানের অনেক বড় একজন ফ্যান, এবং আই এম অলসো অ্যান লাভার অফ অমিতাভ বচ্চন। অনেক ভালো লাগলো কথা বলে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে, সেটার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এবং একই সাথে অগ্রিম শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।